বই পড়ে শেষ করে ফেলছো, বাট একটা সৃজনশীল পারো না। এই অবস্থা কি তোমার? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যই। আজকে আমরা এসএসসি সিলেবাসের ঢাকা বোর্ড 2023 সালে পঞ্চম অধ্যায় থেকে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো ক নম্বরে কি বলছে, যৌগমূলক কাকে বলে? একাধিক পরমাণু যদি একত্রে মিশ্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা আয়ন সৃষ্টি করে যা একটা মৌলের ন্যায় আচরণ করে তাকে বলা হয় যৌগমূলক। বিষয়টা দেখো একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো নাইট্রোজেন আর এটা হলো হাইড্রোজেন। দেখো একটা নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন সৃষ্টি করছে। আর এটা যদি জাস্ট একটা মৌলের ন্যায় আচরণ করে তাহলে এটা একটা যৌগমূলক। তার মানে অ্যামোনিয়াম আয়ন হলো একটা যৌগমূলক। এখন চলো এই খ নম্বর প্রশ্নের সলিউশন করি। অ্যানায়ন কিভাবে গঠিত হয়? সাধারণত অধাতুগুলা যদি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয় তার নামই হলো তোমার অ্যানায়ন। বিষয়টা কেমন দেখো, এখানে আমরা লিখলাম ফ্লোরিন। ফ্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হলো ফ্লোরিন মাইনাস, তাহলে ফ্লোরাইড আয়ন তৈরি করলো। তাহলে দেখো যে ফ্লোরিন একটা ইলেকট্রন কেন গ্রহণ করলো? কারণ একটা ইলেকট্রন এর জন্য গ্রহণ করলো যাতে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে পারে। এর জন্য যে কোনো মৌল, যে কোনো অধাতু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য সাধারণত অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াটার নামই হলো অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কিভাবে গঠিত হয়? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য বহিঃস্তরে একটা ইলেকট্রন গ্রহণ করে, এভাবে অ্যানায়ন গঠিত হয়। দেখো ঘ নাম্বার কি বলছে, এই যে 2 নং উদ্দীপক, এই 2 নং উদ্দীপকের অন্যটির বন্ধন গঠন আলোচনা করতে বলছে। তাহলে 2 নং উদ্দীপকটা কি বলো? ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো ক্যালসিয়াম এটা একটা ধাতু, ক্লোরিন এটা হলো একটা অধাতু। আর ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তার নাম হলো আয়নিক বন্ধন। মানে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়নিক বন্ধনটা আছে এটা আমরা আলোচনা করব। তাহলে এখন চলো আমরা এই ক্যালসিয়াম ক্লোরাইডের গঠনটা কিভাবে অঙ্কন করে, অর্থাৎ এই ডায়াগ্রামগুলো কিভাবে অঙ্কন করে এটা দেখব। ফার্স্টে দেখো আমরা ক্লোরিন পরমাণুর এই ডায়াগ্রামটা অঙ্কন করব। তোমরা জানো ক্লোরিন কয় নাম্বার মৌল বলো তো? 17 নাম্বার মৌল। এখন 17 নাম্বার মৌল হওয়ার কারণে এর ইলেকট্রন সংখ্যা 17টা। এখন এই স্ট্রাকচার আমরা 17টা ইলেকট্রন দিয়ে ফেলবো। মাঝখানে যেটা এটার মধ্যে দেখো এটা হলো নিউক্লিয়াস, এটার নাম কি বলো? নিউক্লিয়াস। পরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন মেরে দাও, পরেরটায় 8টা মারো। কয়টা মারো বলো? জোড়ায় জোড়ায় মারবা, কিন্তু কিভাবে মারবা? জোড়ায় জোড়ায়। পরেরটা দেখো 2 আর 8 কত বলো? অলরেডি 10টা হয়ে গেছে। এখন এই শক্তি স্তর টোটাল ইলেকট্রন থাকবে কয়টা বলো? 7টা। এর জন্য 3টা জোর মাল লাগাবা আর একটা হলো অযুগ্ম লাগাবা। তাহলে অনুরূপভাবে এই ক্লোরিনটাও করে ফেলো। বলো তো প্রথমটা কয়টা লাগাবা? 2টা। পরেরটা কয়টা লাগাবা বলো? 8টা। 8টা। এরপর বলো পরেরটায় কয়টা লাগাবা? উপরে একটা লাগাও আর এরপর জাস্ট জোড়ায় জোড়ায় লাগিয়ে দাও, জোড়ায় জোড়ায় লাগিয়ে দাও। এখন আসো সেই ক্যালসিয়াম কয় নাম্বার মৌল এটা বলে ফেলো। ক্যালসিয়াম হলো 20 নাম্বার মৌল। তাহলে মাঝখানটা কি বলো? নিউক্লিয়াস দেওয়ার পরে জাস্ট কি করবা? প্রথমটাই 2টা, পরেরটাই কি করবা বলো? 8টা লাগাও। কয়টা লাগাও? 8টা। এরপরেরটায় 8টা। কয়টা বলো? 8টা। তাহলে বলো তো টোটাল কয়টা হয়ে গেল অলরেডি? দেখো 2 আর 8 10 আর 8 18, আর বাকি আছে 2টা, জাস্ট উপরে লাগাই দিবা। এরপর যে কাজটা করবা দেখো যে ক্যালসিয়ামের বহিঃস্তরে যে 2টা ইলেকট্রন আছে না, এই 2টা ইলেকট্রন সে যদি ত্যাগ করে তাহলে ক্যালসিয়ামের যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সে হলো আর্গনের অবস্থা লাভ করবো। কার বলো? তাহলে ক্যালসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অবস্থা লাভ করব। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অবস্থা লাভ করব। সবাই তো নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করতে চায় না, কি বলো? এর জন্য ক্যালসিয়াম বাবু কি করব দেখো, এই যে 2টা ইলেকট্রন আছে না, এইটা একটাকে দিয়ে দিবে আর এইটা একটাকে দিয়ে দিবে। বুঝছো তো? এর জন্য ক্যালসিয়ামটা দেখো, এটা আবার ক্যালসিয়াম, এটা 2+ পরিণত হবে। কি হবে? 2+। আর এটা হলো ক্লোরিন, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করলো মাইনাস আয়নে পরিণত হবো, মাইনাস আয়নে পরিণত হবো। এটা যদি অনুরূপভাবে ফিল আপ করো তাহলে বলো দেখো জাস্ট এটা হলো নিউক্লিয়াস। এখন এই 2টা ইলেকট্রন হারানোর পরে কি অবস্থাটা হয় দেখো। তাহলে এটার মধ্যে কয়টাই থাকবে বলো? 2টাই থাকবে। এটার মধ্যে কয়টা থাকবে বলো? 8টা। কয়টা থাকবে বলো? 8টা। বাট এটার মধ্যে কয়টা বলো? 8টা। কয়টা বলো? 8টা। তাহলে বলছে এই শক্তি স্তর নাই কেন? কারণ যে 2টা ইলেকট্রন যে 2টা ক্লোরিন পরমাণুকে অলরেডি দিয়ে দিছে, এর জন্য এই শক্তি স্তর নাই হয়ে গেছে। এখন আসো
তাহলে বলো এটা কি নাম, কি বলো? নিউক্লিয়াস। এটার মধ্যে কয়টা দিবা? দুইটা। এটার মধ্যে কয়টা লাগাবা বলো? আটটা। কয়টা লাগাবা? আটটা। দেখো সে তুই কালির মধ্যে কোন কালি ভালো লাগে কমেন্টে জানাও, ওই কালিতে বেশি ক্লাস নেব। তাহলে বলো এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে এটা, তাহলে এখানে দেখো আগে ছিল একটা, এখন জোর বেঁধে যাবে, জোর বেঁধে যাবে। দুটা লাগাও, দুইটা লাগাও, দুইটা লাগাও। এর জন্য দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে এর জন্য মাইনাস। তাহলে এটা কি বলো? নিউক্লিয়াস। কয়টা লাগাবা? দুইটা লাগাবা। এরপর জোড়ায় জোড়ায় লাগাও, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় লাগাও। কোন কালি ভালো লাগে কমেন্টে জানাও, ওই কালি দিয়ে ক্লাস নেওয়া হবে, এর জন্য মাইনাস। তাহলে এইটাই হলো ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন। ঘ নাম্বার প্রশ্নের মধ্য দিয়ে শেষ। কারো যদি কোনো সৃজনশীলের সমস্যা থেকে কমেন্টে জানাও, ওইটাই নেওয়া হবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এটাই আমার মূল টার্গেট। যারা পণ্ডিত তাদের জন্য সোহেল স্যার কিন্তু ক্লাস নেয় না। যার মধ্যে একটু দুর্বল, কম বোঝো ভাইয়া, এদের জন্য ভেঙে ভেঙে ধীরে ধীরে ক্লাসটা নিচ্ছি, নাকি বলো? ক্লাসগুলো কেমন লাগে কমেন্টে জানাও। এখন চলো মাই ডিয়ার স্টুডেন্টরা, আমরা এই ঘ নাম্বারের সলিউশন করি। ঘ নাম্বার কি বলছে দেখো, এক নম্বর অণুটা কি বলো? সালফার ডাইঅক্সাইড। এই এক নম্বর অণুটার বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে বিশ্লেষণ করো। তাহলে তোমার ফার্স্টে যে বিষয়টা বুঝতে হবে যে সালফার ডাইঅক্সাইডের যে গঠন, এটা লুইস স্ট্রাকচারটাকে বুঝতে হবে। দেখো জাস্ট তুমি তিন পাশে তিনটা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন দিয়ে দাও, এটাই লুইস স্ট্রাকচার। তোমার কত বেশি বোঝার দরকার আছে বলো? তুমি জাস্ট সালফারের তিন পাশে তিনটা অক্সিজেন দিবা, দ্বিবন্ধন দিয়ে দিয়া। এখন দেখো এই যে একটা বন্ধন আছে না, এই বন্ধন, প্রতিটা বন্ধনের দুইটা করে ইলেকট্রন আছে। প্রতিটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা। তাহলে এটার মধ্যে দুটো, এটার মধ্যে দুটো, এটার মধ্যে দুটো, এটাও দুটো, এটাও দুটো, এটাও দুটো, এটাও দুটো। তাহলে বলো তো টোটাল ইলেকট্রন কয়টা হলো সালফারের বহিস্তরে? দেখো সালফারের বহিস্তরে টোটাল ইলেকট্রন 4, 8, 12টা। দেখো 12টা ইলেকট্রন হয়েছে না? তো অষ্টক নিয়ম অনুযায়ী ইলেকট্রন থাকার কথা 8টা, কিন্তু হয়ে গেছে 12টা। এর জন্য সালফার ডাইঅক্সাইডের মধ্যে দেখো অষ্টক সম্প্রসারণ করছে। কি করছে? অষ্টক সম্প্রসারণ করছে। এর জন্য আমরা বলতে পারি সালফার ডাইঅক্সাইড অষ্টক নিয়ম মানে না। বা দুইয়ের নিয়মে কি বলছে দেখো, প্রতিটা ইলেকট্রন গুলা জোড়ায় জোড়ায় থাকবে। দেখো ইলেকট্রন গুলা জোড়ায় জোড়ায় আছে না, দুটা করে আছে না একসাথে। এর জন্য এটা হলো দুইয়ের নিয়ম। তার মানে সালফার ডাইঅক্সাইড দুইয়ের নিয়ম মানলেও অষ্টক নিয়ম মানে না। কেন অষ্টক নিয়ম মানে না? কারণ বহিস্তরের টোটাল ইলেকট্রন দেখো হলো 12টা, থাকার কথা ছিল 8টা। এর জন্য এটা অষ্টক নিয়ম মানে না। এখন আসলে আমরা এই স্ট্রাকচার দিয়ে বিষয়টা বুঝে ফেলি। দেখো সালফার ডাইঅক্সাইডের গঠনটা এখন আলোচনা করব। দেখো এই মাঝখানের এটা হলো সালফার পরমাণু। কি পরমাণু বলো? সালফার পরমাণু। আর এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। তার মানে একটা সালফারের সাথে তিনটা অক্সিজেন আছে। এখন আসলে স্ট্রাকচারটা আমরা বুঝে ফেলি। বলতো অক্সিজেন কয় নাম্বার মৌল? অক্সিজেন হলো 8 নাম্বার মৌল। তাহলে 8টা ইলেকট্রন দিয়ে ফেলো। প্রথম যে দুটো দিয়ে দাও, এখানে দুটো দিয়ে দাও। তাহলে এই শক্তি স্তরে থাকবে কয়টা? 6টা। তাহলে এখানে দুটো দাও, এখানে দুটো দাও, এখানে দুটো, এখানে দুটো, আর দুটো এই জায়গায় দিয়ে দাও। অনুরূপ ভাবে দেখো এটার জন্য এখানে দুটা দিয়ে দাও, এখানে দুইটা দিয়ে দাও, আর এই পাশে কি দিয়ে দিবা বলো? দুইটা দিয়ে দাও। এখন আসো এটাও এখানে কয়টা দিবা? দুইটা। আর এইখানে কয়টা দিবা? দুইটা। এখানে কয়টা দিবা? দুইটা। এখানে কয়টা দিবা বলো? দুইটা। এখন আসো এই সালফারটা ফিল আপ করে ফেলি। সালফার কয় নাম্বার মৌল বলো তো? সালফার হলো 16 নাম্বার মৌল। কয় নাম্বার? 16 নাম্বার মৌল। এর জন্য এখানে দুইটা দিয়ে দাও। এরপর কয়টা দিবা বলো? 8টা দিয়ে ফেলো। দেখো তো দুইটা কালির মধ্যে কোন কালিটা বেশি ভালো লাগে কমেন্টে জানাও। তাহলে টোটাল হয়ে গেল 10টা। বাকি আছে কয়টা বলো? 6টা। তো এখানে দেখো এই 6টা কিভাবে ফিল আপ করবে? এইখানে দুইটা দিয়ে দাও, আবার এইখানেও দুটা দিয়ে দাও, আর এটার সাথে দুটা দিয়ে দাও। তাহলে টোটাল দেখো তো অক্সিজেনটা কি করলো? তার বহিস্তরে দেখো অলরেডি কিন্তু এখানে টোটাল 8টা ইলেকট্রন আছে। তার মানে হলো এই যে বহিস্তর শক্তি স্তর যে, এটা আমাদের 8টা ইলেকট্রন আছে। আর ভিতরে দুইটা, তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এটাও দেখো বহিস্তরে 8টা আর ভিতরে দুইটা, তাহলে এটাও নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এটাও কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এভাবে দেখো এই যে অক্সিজেন যে পরমাণুগুলো আছে এগুলো তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে দেখো এখানে ইলেকট্রন গুলা কিন্তু টোটাল যে সালফারের বহিস্তরে দেখো টোটাল ইলেকট্রন আছে কয়টা? দেখো 4টা 4টা 4টা, 12টা। কয়টা আছে বলো? 12টা। কিন্তু অষ্টক পূর্ণ হওয়ার জন্য লাগছিল 8টা। এর জন্য দেখো এই যৌগের বহিস্তরে যেহেতু 12টা ইলেকট্রন আছে, এর জন্য এই যৌগটাই হলো সালফারের অষ্টক সম্প্রসারণ করছে। কি করছে বলো? অষ্টক সম্প্রসারণ করছে। এর জন্য অষ্টক নিয়ম মানবে না।
বাট ইলেকট্রনগুলো যেহেতু জোড়ায় জোড়ায় আছে, দেখো ইলেকট্রনগুলো যেহেতু জোড়ায় জোড়ায় আছে, যে দেখো জোড়ায় জোড়ায় আছে, এর জন্য 2 এর নিয়ম মানবে। এই আলোচনা থেকে বলতে পারি সালফার ডাইঅক্সাইড 2 এর নিয়ম মানলেও অষ্টক নিয়ম মানে না। সকলকে অসংখ্য ধন্যবাদ।